এটা হচ্ছে থাইল্যান্ডের এয়ারপোর্টের ভিতরে। তো আমি কাউসানে কাউসানে একটা হোস্টেলে ছিলাম। তো কাউসান হোস্টেলে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট বাসে যাওয়া হয়েছে। ডিরেক্ট বাসে কাউসান স্টেশন, ওখানে হোস্টেলে। তো এরপরে আবার ওখানে যদি আপনার বোল্ট যেটা অ্যাপস আছে এইখানের গাড়িতে চলার, যদি ট্যাক্সিতে যেতে হয় সেক্ষেত্রে 212-এর উপরে, অর্থাৎ 1000 টাকার মতো খরচ পড়ে। আর যদি লোকাল ট্যাক্সিতে যেতে হয় তো তাও অনেক টাকা খরচ পড়ে যায়, প্রায় 1500-2000 টাকার মতো খরচ পড়ে যায়। তো আমাকে একজনে গাইড করলো যে করতে, ওখান থেকে বাস আছে। ঠিক এয়ারপোর্ট থেকে নেমে ফার্স্ট ফ্লোরে গেলাম। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আপনার হচ্ছে ডিরেক্ট বাস গেল কাউসানে। তো কাউসানে অনেক হোস্টেল আছে, হোটেল আছে, অর্থাৎ সিঙ্গেল রুম আছে, আবার মিক্সড যেটা ডরমেটারি বলে। তো ওখানে গিয়ে থাকলাম। তো ওখান থেকে আবার বাসে আসলাম, এসি বাসে, S1 এয়ারপোর্টে ডিরেক্ট একবার এয়ারপোর্টে গেটে নামাই দেয় সুন্দরভাবে। 60 টাকা করে নেয়। তো 60 টাকা খরচে খুব সুন্দরভাবে এয়ারপোর্টের সামনে আসলাম। 60 টাকায় আপনার 500 টাকার মতো আর কি, 500-550 টাকার মতো খরচ হইল। এখান থেকে ঢুকে এয়ারপোর্টে প্যাকেজ বুকিং দিয়ে এরপরে ঢুকলাম, আপনার ভিতরে ঢোকার চেষ্টা করলাম। তো যেখানে ইমিগ্রেশন হয়, তো ইমিগ্রেশনে একটা আছে ফিঙ্গার দিয়ে, যেখানে পাসপোর্ট শো করে স্ক্যান করে ঢোকা হয়। আর একটা হচ্ছে পাসপোর্টে সিল দেওয়া হয়। তো আমি যেহেতু প্রথমবার আসছি, তো আমি পাসপোর্টে সিল দিয়ে এলাম। যেভাবে প্রবেশ করার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিল দেওয়া হয়েছিল, ঠিক বেরোয়ার সময় সিল নিয়ে আসলাম, এক্সিট সিল নিয়ে আসলাম। তো এতে একটা রিপোর্ট থাকে পাসপোর্টে, আর যদি স্ক্যান করে আসা হয় সেক্ষেত্রে তো কোনো রিপোর্ট থাকে না, অর্থাৎ অফলাইনে রিপোর্ট থাকে না। অনলাইনে রিপোর্ট থাকে কিন্তু অফলাইন রিপোর্ট থাকে না। এটা একটা রিপোর্ট রাখার জন্যে, ডাটা রাখার জন্য আর কি। তো এখানে ইমিগ্রেশন ঢোকার পরে 2টা লেন আছে, একটা হচ্ছে স্ক্যান করে প্রবেশ করা, আর একটা হলো সিল দিয়ে প্রবেশ করা। তো দুইভাবেই প্রবেশ করতে পারবেন, একটু খেয়াল করে প্রবেশ করলেই হয়। হ্যালো, এয়ারপোর্টের ভিতরেই বসে আছি এখন। এরপরে ওখান থেকে এয়ারপোর্টে ঢুকে যেখানে ডিসপ্লেতে কোথায় যাবেন, কোন কোন এয়ার, এগুলো সব ওখানে লেখা আছে ডিটেলস। তো আমি দেখলাম যে US বাংলা, এটার ওখানে যে নাম্বারে আমাদের বুকিং হবে সেখানে দেখে ওখানে চলে আসলাম। কিউতে ছিল সম্ভবত। তো কিউতে এসে বুকিং দিয়ে এরপর আবার ওখান থেকে বোর্ডিং পাস যখন দিছে, চেক আপের পরে ওরা বলে দিল C5-এ। তো এখন এসে এখানে হলো C3, এরপরে আরও 2টা পরে C5 আছে যদিও, কিন্তু ওখানে যাইনি। ওই যে সামনে C5, ওখানে ওই যে হলুদ ব্যানারটা, কিন্তু ওখানে লোকজন বেশি, তো যার কারণে ওখানে যাইনি। এখানে বসে আছি, যখন গেট খুলবে তখন ওখানে যাব। তো এয়ারপোর্টে এসে অনেক সময় হেনস্থ হইতে হয়, বোঝা যায় না বা কিছু, একটু বুঝতে কষ্ট হয়। তো একটু দেখে জিজ্ঞেস করে নিলেও সহজ হয়। চায়নাতে গিয়ে অনেক সময় তো ভাষার সমস্যায় পড়তে হয়, ওরা ইংরেজিও বোঝে না। এবং চায়নার রোডগুলি আমার কাছে খুবই ক্রিটিক্যালি মনে হলো, খুবই একবারে চিনতে যাইতে এক রাস্তা চেনা বহুত
মুশকিল হয়ে গেছে। কিন্তু থাইল্যান্ডে আমার জন্য খুবই ইজি হয়েছে, রাস্তাগুলি খুব সহজে চেনা যায়, আমাদের দেশের মতোই অবশ্য, কিন্তু চায়নাতে অনেক আপডেট তো, যার কারণে আমার জন্য কষ্ট হয়েছে অনেক, বাকি অনেকের জন্য হয়তো বা কষ্ট হয় না। এবং ইংরেজি তো বুঝিই না, ইশারায় অনেক কিছু বোঝাইতে হয়। যাই হোক, একটু সাবধানতার সাথে আসলেই হয়। আর থাইল্যান্ড ইমিগ্রেশনেও তেমন প্রবেশের সময় কোনো ঝামেলা করা না, বের হওয়ার সময় তেমন কোনো হ্যাসেল হইতে হয় না। তো এই দিক থেকে সমস্ত ভিজিটারদেরকে ইজিভাবেই এরা এন্ট্রি দেয় এবং এক্সিট দেয়, তেমন কোনো পেরেশান করে না। কিন্তু চায়নাতে খুব পেরেশান করে অনেক সময়, যারা এন্ট্রান্স হয় তাদেরকেও পেরেশান করে, আবার যারা এক্সিট হয় এদেরকে অনেক সময় অনেক ঝামেলা পোহাইতে হয় অনেককে। সবার জন্য না, যারা প্রথমবার আসে যায় এদের জন্য একটু কষ্ট হয়। যাই হোক, একটু সাবধানের সাথে সবাই আসলে ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।